আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানিম। 1971-এর অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে পাকিস্তান ইতোমধ্যে দুইবার সমাধান করেছে বলে দাবি দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। দুপুরে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে মোহাম্মদ ইসহাক দার এই দাবি করেন। এর আগে দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও 5টি MOU সই হয়। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহ আঞ্চলিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিডা চেয়ারম্যান, NBR চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাণিজ্য, কৃষি, শিল্প সচিব সহ 20 কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে দুদেশের মধ্যকার বাণিজ্যিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনার পাশাপাশি সংকট মেটানো নিয়েও আলোচনা করে উভয় পক্ষ। Wide range of areas, trade, economy, investments, mutual cooperation on security, defense, all sorts of areas under the sun. And we had unanimity of view. We did not have any difference of opinion, which is a very healthy thing. So we also signed today one agreement and 5 MOUs. Total 6 documents have been signed. The issue was resolved twice, 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation, on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. এদিকে বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সন্ধ্যা 7:30টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান দূতাবাসে ইসহাক দারের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এই বৈঠকে পারস্পরিক স্বার্থ ও দুদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আগের তুলনায় এই সরকারের আমলে বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা বেড়েছে। 11 মাসে হত্যার শিকার হয়েছেন প্রায় 34 জনের বেশি। 2023 সালে যে সংখ্যা ছিল প্রায় 31 জন। এমন পরিস্থিতির মধ্যেই আগামীকাল হতে যাচ্ছে দুই দেশের বিজিবি BSF শীর্ষ পর্যায়ের বৈঠক। বিজিবির সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, 2011 সালের সীমান্ত চুক্তি সংশোধন করে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের পাশাপাশি সম্মেলনে অন্যান্য সমস্যা সমাধানেও বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিতে হবে। দেখুন AR বাতুলের রিপোর্ট। এ ঘটনা 2024 সালের 9 এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ চন্দ্রপুর খামারভাতি এলাকার 913 নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশে প্রবেশ করে ধাওয়া করে এভাবেই খুব কাছ থেকে গুলি করে BSF। কপাল ভালো থাকায় এই ঘটনায় বেঁচে যায় মৃত মহিরুদ্দিনের ছেলে এনামুল হক ও বাবর আলীর ছেলে ইন্টু মিয়া। এবছরের 25 জুলাই ফেনীতে মিল্লাত হোসেন ও মোহাম্মদ আফসারকে হত্যা করে BSF। 12 জুলাই সুনামগঞ্জ সীমান্তে গরু আনতে গিয়ে শফিকুল ইসলাম ও ঠাকুরগাঁয়ে মোহাম্মদ আশকর আলীকে BSF গুলি করে হত্যা করে। একজন মৌলভীবাজারের কুলাউড়া দত্তগ্রামে সীমান্তে BSF-এর বুলেট কেড়ে নেয় প্রদীপ বৈদ্যের প্রাণ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে 8ম শ্রেণীর শিক্ষার্থী স্বর্ণা দাস, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে কিশোর সাকিব, বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য রইসুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মুরাদ হোসেন, পাটগ্রাম সীমান্তে আবুল কালাম ডাকু ছাড়াও হত্যার এ তালিকায় রয়েছে রবিউল ইসলাম টিকলু ও জয়ন্ত কুমার সিংহ সহ অনেকে। তথ্য বলছে 2024-এর আগস্ট থেকে 2025-এর জুলাই পর্যন্ত 11 মাসে BSF হত্যা করেছে 34 জনকে। 2023 সালে 31 জন আর 2015 থেকে 2024 পর্যন্ত মোট 305 জন বাংলাদেশিকে BSF হত্যা করেছে, যার প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজিবির সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চলমান সীমান্ত চুক্তি এ হত্যার একটি কারণ। তিনি বলেন, সম্মেলনে সমস্যাগুলো নিয়ে সমাধানের আলোচনা চালিয়ে যেতে হবে এবং বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে দুদেশকেই। 2011 সালে এসে এই যে একটা সতর্ক করার ব্যবস্থাপনাটা ছিল, সেই শব্দগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি হচ্ছে যে আপনি সীমান্তরক্ষী বাহিনীকে কোনো রকম ওয়ার্নিং ছাড়াই একজন অবৈধ অনুপ্রবেশকারী হোক আর ভুলক্রমে সে প্রবেশ করে গাড়ি হোক, তাকে আপনি গুলি করে হত্যা করার একটা লাইসেন্স দিয়ে দিলেন। এটার সংশোধনের উদ্যোগটা প্রাথমিক পর্যায়ে সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে নিতে হবে। এবারের সীমান্ত সম্মেলনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক মজবুত হবে, এমনটা প্রত্যাশা সবার। আর বাদল, RTV, ঢাকা। কক্সবাজারে বিকেলে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নিচ্ছে অন্তত 40টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব জানিয়েছেন, উখিয়া উপজেলার ইনানীর এক হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল সম্মেলনে উপস্থিত থাকবেন। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আগে আয়োজিত এই সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারি সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। অন্যদিকে রোহিঙ্গারাও দেশে ফেরার আশায় নতুন করে আশাবাদী হয়ে উঠছে। এদিকে কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও একটি মাছ ধরা ট্রলার সহ 12 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে টেকনাফে ফেরার পথে শনিবার দুপুরে শাহপরীর দ্বীপের নাইখংদিয়া সংলগ্ন নাফ নদী থেকে তাদের ধরে নেওয়া হয়। শাহপরীর দ্বীপ জেটি ঘাট ট্রলার মালিক সভাপতি গফুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। FB ওসমান ট্রলারটির মালিক শাহপরীর দ্বীপের সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ ওসমান। জেলেদের সবার বাড়ি শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকায়। এদিকে জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে 2 দফা ধরে নিয়ে যাওয়া 7 জেলে এখনও আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রথম দিনের শুনানি চলছে। বেলা 12টায় শুরু হয় এই শুনানি। শুরুতে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন ও দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে কমিশন সংসদীয় আসনের সীমানা দাবি নিষ্পত্তি করবে। 4 দিনের 1760টি দাবি আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের 18টি আসনের বিপরীতে 683টি দাবি আপত্তির বিষয়ে শুনানি হচ্ছে। এদিকে শুনানিতে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার 2 ও 3 আসনের আবেদনকারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও NCP যুগ্ম সংগঠক আতাউল্লাহ লাঞ্ছিত হন। কমিশন এ সময় শুনানি স্থগিত করে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে 45 মিনিট পর ফের শুনানি শুরু হয়। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। আমাদের আইন অনুযায়ী একটা বিধান আছে, খসড়া পাবলিশ করার পরে, প্রকাশ করার পরে যদি কারো কোনো বক্তব্য থাকে এটার জন্য একটা শুনানির ব্যবস্থা করার একটা বিধান আমাদের আইনে আছে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামীতে একটি বিপজ্জনক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি দল গণভোটের কথা বলছে, আরেকটি দল PR পদ্ধতিতে নির্বাচন চাইছেন। এতে করে সময় ক্ষেপণ হবে আর ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হবে। ছোটখাটো বিষয়ে মতানৈক্য তৈরি করে গত 16 বছরের দুর্বিষহ দিনে যেন ফিরে না আসে সেদিকে লক্ষ্য রাখার আহ্বানও জানান তিনি। সকালে নয়াপল্টনে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে,
টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে, সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে এবং এই প্রশাসনের মধ্যে নানাভাবেই তারা ঘাটতি বেড়ে আছে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক আদালতে শুরু হয় বিচার কাজ। এর আগে ৬ দিনে মোট ১৬ জন সাক্ষী দেন। এই মামলায় একমাত্র গ্রেফতার আসামি রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়াও গুম খুনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন আজ। এই মামলায় গ্রেফতার জিয়াউল আহসানকে এবং অন্য একটি মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। দেশে দুর্নীতির একটি বড় ক্ষেত্র সড়ক নির্মাণ, আর এটি কমানো গেলে ব্যয় ৩০% পর্যন্ত কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিদেশিদের উপর নির্ভরতা কমিয়ে দেশে দক্ষ প্রকৌশলী তৈরির আহ্বানও জানান উপদেষ্টা। এ সময় গাজীপুর সিটির প্রশাসক শরফ উদ্দিন, পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের ফলে ঢাকা শহরের প্রবেশ ছাড়াই পণ্যবাহী যান চট্টগ্রাম থেকে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহীতে যাতায়াত করতে পারবে। আমাদের যে রাস্তার নির্মাণ ব্যয় অনেক বেশি, এটা কিন্তু কমাতে হবে। এটা আমাদের যে আশেপাশের দেশ, সেসব দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। এবং রাস্তাঘাট আপনারা জানেন যে এটা একটা দুর্নীতি। ডাকসু নির্বাচনের খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিলে নিষ্পত্তি হচ্ছে আজ। গত ২২ ও ২৩ আগস্ট দুদিনে মোট আপিল করেন ৩৪ জন প্রার্থী। আগামী ২৬ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এর আগে প্রচারণা চালালে আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। যদিও এরই মধ্যে প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় শুরু করেছেন। এবারের ডাকসু কেন্দ্রীয় সংসদের জন্য মোট ৫০৯টি ফর্ম জমা পড়েছিল, আর হল সংসদে জমা পড়ে ১,১০৮টি। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন এবং নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি তানি, ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু জমে উঠেছে এক প্রকারে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এখানে কিন্তু প্রতিটি প্যানেলের থেকে প্রায় সকলেই কিন্তু সংবাদ সম্মেলন বা তারা যে কুশল বিনিময় করছেন, তারা দাঁড়ে দাঁড়ে আসলে যারা তাদের ভোটার আছে তাদের কাছে আপনি কুশল বিনিময়ের জন্য তারা যাচ্ছেন। এবং এখানে কিন্তু শিবির প্রার্থীরা কিন্তু অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে এখানে সাইবার বুলিং করা হচ্ছে, যা আসলে এই ভোট কেন্দ্র বা ভোটের যে বিষয়টা কিন্তু ব্যাহত হতে পারে বলে তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে ৯ তারিখে যেহেতু নির্বাচন হবে, তার আগে যে পরীক্ষাগুলো আছে তা স্থগিত করে ৯ তারিখের পরে যদি দেওয়া হয়, কারণ যেহেতু একটা পরীক্ষার বিষয় এবং ভোটে না হলে যে ভোটাররা রয়েছে তাদের কিন্তু উপস্থিতি কম হবে বা তাদের জন্য সমস্যা হবে। তারা জানিয়েছেন যে এই কার্যক্রম যদি একটু পেছানো হয়। এদিকে রিটার্নিং কর্মকর্তার কাছে আজকে কিন্তু কয়েকজন আসলে প্রার্থিতা যে বাতিল, তার কয়েকজন আসলে এসেছিলেন প্রার্থিতা বাতিলের জন্য। যে প্রার্থিতা বাতিল কালকে পর্যন্ত শেষ দিন, কালকে জমা দিতে পারবেন। এছাড়া জানেন যে এবারের ভোট একটি উৎসবমুখর মধ্যে হবে। ৪০,০০০-এর মতো ভোটার রয়েছেন এবং তারা আসলে যাতে সুন্দরভাবে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে কিন্তু সব কার্যক্রম করছে কমিশন। এবং সময়ের যেহেতু এবারের প্রার্থিতা অনেক বেশি, তাই সময় যদি বেশি বাড়ানো যায়, যেহেতু ৮টা থেকে ৩টা পর্যন্ত, তাই এই সময়টা বাড়ানোর জন্য তারা চেষ্টা করছেন এবং পরবর্তীতে আসলে জানানো হবে। এবং পূর্ণাঙ্গ যেই তালিকা তা কিন্তু ২৬ তারিখে প্রকাশ করা হবে। তারপরে আসলে যারা প্রার্থী রয়েছেন তারা
ভোটের যে প্রচার শুরু করতে পারবেন, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চেতে পারবেন, তাদের যে আকাঙ্ক্ষার কথাগুলো পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পারবেন। তো ডাকসু নির্বাচন ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। কাল 25 আগস্ট বৈধ প্রার্থী এবং আগামী 29 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ইতিমধ্যেই 2টি প্যানেল ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের প্যানেল চূড়ান্ত হলেও এখনও ঘোষণা করা হয়নি। জাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন 813 জন ও জমা দেন 740 জন প্রার্থী। কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে, তবে এখন পর্যন্ত কোনো প্যানেল ঘোষণা করেনি বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এরপর 9 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এ বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, মনোনয়ন যাচাই বাছাইয়ের বিষয়ে বিস্তারিত জানাবেন, আর প্রার্থীরা এবং যেই সব ছাত্রছাত্রীরা ভোট দিবেন তারা কি বলছেন? তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মোড়া চত্বর রয়েছে সেখানে আমি অবস্থান করছি। তো আমি তানি আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ 33 বছর পর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসুর এবং হল সংসদ নির্বাচন সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমেজের সৃষ্টি হয়েছে, ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে ছাত্র ছাত্রীদের মাঝে। এবং নির্বাচন কমিশন কিন্তু এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। তারা যে কোনো মূল্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়াও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে মনোনীত প্রার্থী রয়েছে তাদেরকে নিয়ে তারা বিভিন্ন নির্বাচনী যে কার্যক্রম তারা কিন্তু শুরু করেছেন, বিভিন্ন ভোটারদের দ্বারা দ্বারা যেতে শুরু করেছেন। আজকে কিন্তু যাচাই যেটা চলছে, নির্বাচন কমিশনের যে 813টি ফর্ম কিন্তু বিক্রয় করেছে এবং 740টি ফর্ম কিন্তু যাচাই বাছাই চলছে। আগামীকাল প্রাথমিক দিকটি কিন্তু প্রকাশ করা হবে। আমি কিন্তু এই মুহূর্তে একটু কথা বলবো একজন স্বতন্ত্র যে ভিপি প্রার্থী রয়েছেন আব্দুর রশিদ জিতু। আমরা একটু কথা। ধন্যবাদ আপনাকে। দেশের মানুষ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। বলেন, একটি মহল PR পদ্ধতির দোহাই দিয়ে নির্বাচন পেছানোর পায়তারা করছে। ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বলেন, নির্বাচন ঘিরে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী। বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেবে বিএনপি। বাগেরহাটে 4 আসন রক্ষার দাবিতে হরতাল ও অবরোধ হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে জেলার প্রবেশদ্বার। এতে খুলনা, ঢাকা, খুলনা পিরোজপুর, খুলনা মংলা সহ দূরপাল্লার অভ্যন্তরীণ সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। জেলার মোড়ে মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ করছে জেলাবাসী। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এর আগে সকল রাস্তা বন্ধ করে অবরোধ কর্মসূচি শুরু করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। ক্রিকেটের খবর। বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রোববার প্রকাশিত সূচি অনুযায়ী সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সফরটিতে 3টি করে ওয়ানডে ও T20 খেলবে টাইগাররা। এশিয়া কাপ শেষ হওয়ার মাত্র 3 দিন পরই শুরু হবে T20 সিরিজ। 2 অক্টোবর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। বাকি 2টি ম্যাচ যথাক্রমে 3 ও 5 অক্টোবর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এরপর 8 অক্টোবর থেকে আবুধাবিতে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে বাকি 2টি ম্যাচ হবে 11 ও 14 অক্টোবর। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।